দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো তো সবাই? আজকে আমরা তোমাদের প্রথম চ্যাপ্টার, দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের কিছু অংশ নিয়ে আলোচনা করব। সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্ল্যান্ট। সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। ইতিমধ্যেই তোমরা নবম শ্রেণীতে জেনেছ জীবন কাকে বলে, জীবনের বৈশিষ্ট্য কী, জীবনের বহিঃপ্রকাশ কী কী। এইগুলো যখন আলোচনা হয়েছিল তখন তোমরা জীব ও জড়ের যে পার্থক্য, সেখানে তোমরা জীব ও জড়ের অনেকগুলো পার্থক্য তোমরা জেনেছ। তার মধ্যে একটা উল্লেখযোগ্য পার্থক্য ছিল, বা একটা উল্লেখযোগ্য পার্থক্য তোমরা বলতে, জীব উত্তেজনায় সাড়া দেয়, জড়রা উত্তেজনায় সাড়া দেয় না, তাই তো? তাহলে এই উত্তেজনায় সাড়া দেওয়াটা কি, এই রেসপন্স কি? সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স, অর্থাৎ সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এই বিষয়ে আজকে আলোচনা হবে। তো এই যে উত্তেজনায় জীব সাড়া দিচ্ছে, এটা বুঝতে পেরেছো তো কেমন? কেন্নকে যদি আমরা টাচ করে দিই, কি হয়? দেখবে কেন্নটা গুটিয়ে যায়, গোল হয়ে যায়। তোমাকে কেউ সকালে ধরো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মা বকছে, তাহলে কি হয়? ভিতরে নিজের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়, রাগ হয়, অর্থাৎ এগুলো রেসপন্স। লজ্জাবতী গাছ দেখেছো তোমরা? লজ্জাবতী লতা, এই লজ্জাবতীর পাতাকে যদি আলতো করে একটু স্পর্শ করে দেওয়া হয়, তার পাতাগুলো বন্ধ বন্ধ হয়ে যায় এবং শেষে পাতাটা একটু ঝুলে যায়, নুয়ে পড়ে। এগুলো হচ্ছে সাড়া প্রদানের বিভিন্ন নমুনা। জীবদের, যাদের জীবন আছে, তারা উত্তেজনায় সাড়া দেয়। এই সাড়া দেওয়াটা প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে একটু অন্যভাবে বা অন্য রকম। প্রাণীদের ক্ষেত্রে, যেমন আমাদের কথা যদি ধরা যায়, আমাদের কি আছে? এই উত্তেজনায় সাড়া দেওয়ার জন্য আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে। পঞ্চ ইন্দ্রিয়ের নাম কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো কি করে? পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনাকে গ্রহণ করে সেই উদ্দীপনার পরিপ্রেক্ষিতে আমরা সাড়া দিয়ে থাকি। তো উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের যে অঙ্গগুলো আছে, উদ্ভিদের তো এরকম পঞ্চ ইন্দ্রিয় নেই। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো তো উদ্ভিদের নেই। উদ্ভিদের যেগুলো আছে, যে অঙ্গগুলো, আমরা কি বলি উদ্ভিদের অঙ্গ কি কি? প্রধান যে অঙ্গগুলো, মূল, কাণ্ড, পাতা। তো এই অঙ্গগুলো আমাদের ওই পঞ্চ ইন্দ্রিয়ের মতো বা আমাদের ওই জ্ঞানেন্দ্রিয়গুলোর মতো মানে বিশেষত্ব প্রাপ্ত হয়নি, এরা স্পেশালাইজড নয় ওরকম পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করার জন্য। তো উদ্ভিদের ক্ষেত্রে এই উদ্দীপনা গ্রহণ এবং সেই অনুযায়ী সাড়া প্রদানের যে ঘটনা, সেটা একটু ধীর গতিতে ঘটে। যেমন তোমার গালে যদি একটা মশা কামড়াচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা কি করি? হাত দিয়ে, হাতটা আমার সঙ্গে সঙ্গে উঠবে। বা হাঁটতে হাঁটতে তোমার পায়ে একটা কাটা ফুটে গেল, কি হবে? সঙ্গে সঙ্গে পাটা উঠে যায়। এক্ষেত্রে আমাদের দেরি হচ্ছে না, অর্থাৎ রেসপন্সটা, উত্তেজনায় সাড়া দেওয়াটা অনেক দ্রুত ঘটছে। উদ্ভিদের ক্ষেত্রে এটা কিন্তু ধীরে হয়, একটু ধীর গতিতে হয়। কারণটা কি? ওই যে বললাম যে আমাদের যে জ্ঞানেন্দ্রিয়গুলো আছে, এরকম উদ্ভিদের জ্ঞানেন্দ্রিয় নেই,
ওদের ক্ষেত্রে যে অঙ্গগুলো আছে সেগুলো আমাদের এই জ্ঞানেন্দ্রিয়গুলোর মতো স্পেশালাইজড নয়, তাই উদ্ভিদ সাড়া প্রদানটা ধীর গতিতে হয় এবং এই সাড়া প্রদানটা মূলত ঘটে থাকে দুটো প্রক্রিয়ার মাধ্যমে, হয় বৃদ্ধিজনিত কারণে কিংবা রসস্ফীতিজনিত কারণে। এই দুটো কারণ তোমরা এখন হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না, আলোচনা যখন এগোবে তোমরা জানতে পারবে যে বৃদ্ধিজ বা রসস্ফীতিজনিত যে ব্যাপারটা এটা কি, অর্থাৎ সাড়া প্রদানের যে ব্যাপার, এই দুটোর মাধ্যমে উদ্ভিদ সাড়া প্রদানটা করে থাকে। তার আগে জেনে নিই সাড়া প্রদান করে কেন। সাড়া প্রদান কখন, একটা কেন্ন হেঁটে যাচ্ছে তাকে যদি তুমি ডিস্টার্ব না করো সে কি ওরকম গোল হয়ে গুটিয়ে যায়? গুটিয়ে যায় না। যখন তাকে কেউ স্পর্শ করে তখন সে গুটিয়ে যাচ্ছে। বা লজ্জাবতীর পাতাকে তুমি স্পর্শ করলে পাতাগুলো নুয়ে গেল, এটা কি হচ্ছে? একটা কোনো কারণের জন্য হচ্ছে। এই যে কারণ যেটা, সেই কারণটা হচ্ছে উদ্দীপক। তো কারণগুলো আছে কোথায়? আমরা যেখানে থাকি, অর্থাৎ আমাদের পরিবেশে। তা আমাদের পরিবেশ কেমন? পরিবেশ সবসময় পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল, এটা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে আমাদের পরিবেশের কিছু না কিছু পরিবর্তন ঘটে চলেছে। যেমন আমাদের বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম আবহাওয়া থাকে। আবার ঋতু বাদ দাও, একটা দিনেরই সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে পরিবেশ বিভিন্ন রকম থাকে। কখনো আলো কম, কখনো আলো বেশি, কখনো তাপ কম, কখনো তাপ বেশি, কখনো বায়ু প্রবাহ হচ্ছে, কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে, নানা রকম প্রাকৃতিক ঘটনা ঘটে চলেছে। তো এই পরিবেশের বিভিন্ন সময়ের যে অবস্থাটা, সেটা কখনো কখনো জীবের ক্ষেত্রে অনুকূল হয়, আবার কখনো কখনো এটা জীবের পক্ষে প্রতিকূলতার সৃষ্টি করে, তার বেঁচে থাকার পক্ষে প্রতিকূলতার সৃষ্টি করে। যার ফলে কি হয়, এই কারণগুলোকে, ওই পরিবর্তনগুলোকে জীবেরা শনাক্ত করে এবং সেই অনুযায়ী সে রেসপন্স করে, অর্থাৎ সাড়া প্রদান করে। তাহলে পরিবেশের যে সমস্ত পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয় এবং জীবকে সাড়া প্রদানে সাহায্য করে, তাদেরকে বলা হয় উদ্দীপক। তাহলে উদ্দীপক ব্যাপারটা বুঝতে পারছো? উদ্দীপক কি না, উদ্দীপক হচ্ছে পরিবেশের যে সমস্ত পরিবর্তনগুলো জীবের দ্বারা শনাক্ত হয়। পরিবেশের সব পরিবর্তনকেই কিন্তু জীব শনাক্ত করতে পারে না, এটা ভালো করে মনে রাখবে। এই জন্য উদ্দীপকের সঙ্গে বলা হচ্ছে পরিবেশের যে সমস্ত পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয়, পরিবেশের যে সমস্ত পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয়, অর্থাৎ জীব তাকে চিনতে পারে, শনাক্ত হয়, এবং যা জীবকে সাড়া প্রদানে সাহায্য করে, তাদের উদ্দীপক বলে। তাহলে উদ্দীপক কাকে বলে বুঝতে পারছো? এখানে দেখো এই সংজ্ঞাটাই বলেছে, পরিবেশের যে সমস্ত পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয়। সব পরিবর্তন বলে না, এখানে বলা হয়নি যে সমস্ত পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হবে, অর্থাৎ পরিবেশের সব পরিবর্তনকেই আমরা সব সময় শনাক্ত করতে পারি না। যেগুলোকে শনাক্ত হয় এবং যা জীবকে সাড়া প্রদানে সাহায্য করে, শুধু শনাক্ত করলেই হবে না,
সেটা যদি জীবকে সাড়া প্রদানে সাহায্য করে তখন তাকে উদ্দীপক বলে। বুঝতে পারছো? তাহলে উদ্দীপকগুলো কি? পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন এবং যা জীবকে সাড়া প্রদানে সাহায্য করে। এই উদ্দীপকগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। উদ্দীপকদের দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক, অর্থাৎ যে উদ্দীপকগুলো জীবদেহের বাইরে থেকে অর্থাৎ পরিবেশ থেকে প্রাপ্ত হয় সেগুলোকে বলা হয় বাহ্যিক উদ্দীপক। আর কতগুলো হচ্ছে ইন্টারনাল, অভ্যন্তরীণ উদ্দীপক। অভ্যন্তরীণ, তাহলে এই দু ধরনের উদ্দীপক আছে, বাহ্যিক উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক অর্থাৎ এটা কি বলে? এক্সটার্নাল। এক্সটার্নাল আর অভ্যন্তরীণ অর্থাৎ ইন্টারনাল। এই অভ্যন্তরীণ উদ্দীপকগুলো, তাহলে বাহ্যিক উদ্দীপক কোনগুলো হবে? পরিবেশে যে উদ্দীপকগুলো পরিবেশ থেকে জাত, তাহলে পরিবেশ থেকে জাত উদ্দীপকগুলোকে বলছে বাহ্যিক উদ্দীপক। যেমন পরিবেশে আছে কি? তাপ আছে, আলো আছে, বায়ু প্রবাহ আছে। তাহলে যে উদ্দীপকগুলো পরিবেশ থেকে প্রাপ্ত সেই উদ্দীপকগুলোকে বলছে বাহ্যিক বা এক্সটার্নাল উদ্দীপক। আর যে উদ্দীপকগুলো জীবদেহের অভ্যন্তরেই সৃষ্ট, জীবদেহের অভ্যন্তর থেকেই যে উদ্দীপকগুলো ক্রিয়াশীল হয় সেগুলোকে বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপক। যেমন জীবদের শরীরে হরমোন বলে একটা বস্তু আছে। পরবর্তীতে তোমরা হরমোন আলোচনা আমাদের হবে, তখন হরমোনের বিস্তারিত পরিচয় তোমাদের হবে। তো হরমোন একটা অভ্যন্তরীণ উদ্দীপক। এছাড়াও আরেকটা উদ্দীপকের নাম মনে রাখবে, ক্যালসিয়াম আয়ন। হরমোন আর ক্যালসিয়াম আয়ন এই দুটো হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ। এই দুটো তোমরা এখন মনে রাখো। তোমাদের এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে দুটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লিখো। তাহলে উদ্দীপক কাকে বলে বুঝতে পারছো? উদ্দীপকের প্রকারভেদ হলো। এরপর এই উদ্দীপকগুলো কি করছে? জীবকে সাড়া প্রদানে সাহায্য করে। অর্থাৎ উদ্দীপক পেলে জীব সাড়া প্রদান করবে। আর এই যে সাড়া প্রদানের যে ক্ষমতা, সেটাই হচ্ছে তার সংবেদনশীলতা। উদ্ভিদের নয়, সমস্ত জীবের উদ্দীপকের প্রভাবে জীবদের যে সাড়া প্রদানের ক্ষমতা তাকেই বলা হয় সংবেদনশীলতা। অর্থাৎ নির্দিষ্ট উদ্দীপক জীবদেরকে সাড়া প্রদানে উদ্বুদ্ধ করছে বা তার ফলে জীবটা সাড়া দিচ্ছে। এই যে সাড়া দেওয়ার যে ক্ষমতা, এই সাড়া দেওয়ার ক্ষমতাটাই হচ্ছে সংবেদনশীলতা। এরপর উদ্দীপক, ধরো উদ্দীপক আছে পরিবেশে, উদ্দীপক অনুযায়ী আমরা জীবরা, সমস্ত জীবরা, শুধু আমরা নয়, অর্থাৎ উদ্ভিদরাও সাড়া প্রদান করে। তো এই সাড়া প্রদানটা উদ্ভিদের শরীরে কিভাবে হয়, এই সাড়া প্রদানের পদ্ধতিটা তোমাদের একটা প্রশ্ন পড়ে যে কিভাবে সাড়া প্রদান হয়। তিনটে প্রক্রিয়ার মাধ্যমে, তিনটে পদ্ধতিতে এই সাড়া প্রদানটা সংঘটিত হয়। দেখো, তোমাদের বাড়িতে হয়তো কেউ এসেছে, দরজায় কলিং বেল লাগানো আছে, সুইচ টিপলো, সুইচ টেপার পর কী হয়, ওখানে আওয়াজ করেছে ভিতরে, সেই আওয়াজ শুনে তুমি বাইরে এসে গেটটা খুলে দিলে। অর্থাৎ এখানে একটা প্রক্রিয়া সম্পন্ন হলো যে বাইরে যে ছিল সে ওই কলিং বেল যখন টিপেছে, বাড়ির ভিতরে বেলটা বেজে উঠেছে এবং সেই বেল শুনে তুমি এসে দরজা খুলে দিচ্ছ। এই যে একটা পথ, তাহলে এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে গেলে একটা পথ সম্পন্ন হলো যে ওখানে সুইচটা টেপার পর সেখান থেকে একটা সিগন্যাল ওই বেলটাতে গেছে, কলিং বেলটা যেখানে আছে সেখানে ওই সিগন্যালটা গেছে এবং সেই বেলটা
বেজে উঠেছে এবং সেটা শোনার পর তুমি গিয়ে দরজাটা খুলেছ। তাহলে উদ্দীপনাটা কোনো এক জায়গায় ট্রান্সফার হতে হবে, তবে তো সাড়া প্রদান করো। তুমি বেরোলে কেন? যখন তুমি বেলের আওয়াজটা শুনতে পেলে তখন তুমি বার হয়ে দরজাটা খুললে। অর্থাৎ উদ্দীপনাটা ওই দরজা থেকে, বাড়ির সদর দরজা থেকে বেলটা পর্যন্ত পৌঁছেছে, তারপর বেলটা বেজে উঠেছে। তাহলে উদ্দীপনাটার পরিবহন জরুরি। যদি ও বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, তুমি বুঝতে পারতে যে সে এসছে? জানা যেত না। তাহলে উদ্দীপনাটা যখন ও সুইচটা টিপলো তখন উদ্দীপনাটা বেলটাকে পৌঁছেছে, বেলটা বেজে উঠেছে। ঠিক এরকমভাবেই উদ্ভিদের ক্ষেত্রেও যখন কোনো উদ্ভিদকে উদ্দীপনা প্রয়োগ করা হয় তখন উদ্দীপনা ওই উদ্ভিদ কর্তৃক গৃহীত হয়। অর্থাৎ উদ্ভিদ আগে ওটাকে বুঝে যে এটা কী বটে। উদ্দীপনার উপলব্ধিকরণ, ওই নির্দিষ্ট অঙ্গে যেখানে উদ্দীপনা প্রয়োগ করা হবে। তবে একটা জিনিস মনে রাখবে যে এখন পর্যন্ত মানে আমাদের যে বিজ্ঞানের অগ্রগতি, তাতে সুনির্দিষ্টভাবে এখনও জানা যায়নি যে কোন কোন কোষ বা কলা এই উদ্দীপনা গ্রহণ করে। তবে এটা জানা গেছে যে কোনো অঙ্গে যদি উদ্দীপনা প্রয়োগ করা হয় তাহলে তা সেখানে গৃহীত হয়। তাহলে এই উদ্দীপনার পরিবহনটা তিনটে ভাবে ঘটে থাকে। উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি যদি তোমাদের পড়ে, তাহলে প্রথমেই যেটা হবে সেটা হবে উদ্দীপনার উপলব্ধিকরণ। উদ্দীপনার উপলব্ধিকরণ অর্থাৎ উদ্দীপনাটা কি হলো, কোনো অঙ্গে যেখানে উদ্দীপনা প্রয়োগ করা হয় সেখানে সেই উদ্দীপনাটা গৃহীত হয়। তো এটার জন্য স্পেসিফিক এখনও জানা যায়নি যে কোন নির্দিষ্ট, যেমন আমাদের প্রাণীদের ক্ষেত্রে বা আমাদের মানুষদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চাপ গ্রাহক, তাপ গ্রাহক, স্পর্শ গ্রাহক, এরকম কতগুলো কোষ আছে। তো উদ্ভিদের ক্ষেত্রে এখনও সঠিকভাবে জানা যায়নি যে কোন কোন কোষ বা কোন কোন কলা এই উদ্দীপনা গ্রহণ করে। তবে এটুকু জানা গেছে যে উদ্দীপনা যদি প্রয়োগ করা হয় উদ্ভিদের কোনো অঙ্গে, তাহলে সেই উদ্দীপনা গৃহীত হয়। তাহলে উদ্দীপনা গৃহীত হওয়ার পর কি হয়? 2 নম্বর ধাপে হয় উদ্দীপনার পরিবহন। যখনই উদ্দীপনা গৃহীত হয়, সেই উদ্দীপনা গৃহীত হওয়ার পর তা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সিগন্যালে রূপান্তরিত হয়। সিগন্যাল কথাটা তোমরা অনেকেই শুনেছ। সিগন্যালে রূপান্তরিত হয় ওই উদ্দীপক, এবং সেই সিগন্যাল প্লাজমোডেসমাটার মাধ্যমে এক কোষ থেকে পরবর্তী কোষে, সেই কোষ থেকে তার পরবর্তী কোষে, এইভাবে ওই সাড়া প্রদানকারী নির্দিষ্ট কোষ বা কলার কাছে গিয়ে পৌঁছায়। তাহলে এই যে সিগন্যালে রূপান্তরিত হয়, এই সিগন্যালে রূপান্তরিত হওয়ার পর প্লাজমোডেসমাটার মাধ্যমে কোষ থেকে কোষে সঞ্চারিত হচ্ছে এই সিগন্যালটা। এই সিগন্যালটা দুরকম হতে পারে, ইলেকট্রিক সিগন্যাল হতে পারে বা কেমিক্যাল মেসেঞ্জার হতে পারে। ইলেকট্রিক সিগন্যাল বা কেমিক্যাল মেসেঞ্জার রূপে ওই যে উদ্দীপনা গৃহীত হয়েছিল তা পরিবাহিত হবে। কিসের মাধ্যমে পরিবাহিত হয়? প্লাজমোডেসমাটার মাধ্যমে পরিবাহিত হয়। পরিবাহিত হয়ে কোথায় পৌঁছায়? সাড়া প্রদানকারী অঙ্গে পৌঁছাবে। যেখানে সাড়া প্রদান হবে সেই জায়গার কোষ ও কলাতে গিয়ে পৌঁছাবে। তার ফলস্বরূপ কি হবে? সাড়া প্রদান হবে। তাহলে এই 3টা প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ সাড়া প্রদান করবে। তাহলে এই সিগন্যালটা যখন ওই নির্দিষ্ট কোষ বা কলাতে গিয়ে পৌঁছাবে, তখন কোষ সেই অনুযায়ী, সেই অংশের কোষ বা কলাগুলো সেই অনুযায়ী সাড়া প্রদান করে। এইভাবে উদ্ভিদ, এটা হলো উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি। এবারে সাড়া প্রদানটা কিভাবে সম্পন্ন হয়? সাড়া প্রদান, তাহলে ওখানে কি হয়েছে?
ওই সিগন্যাল এসে পৌঁছেছে, সিগন্যাল পৌঁছানোর পর উদ্ভিদ সাড়া প্রদান করে। তাহলে উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি তোমাদের 2 নম্বর পড়তে পারে। তাহলে এই 3টা পয়েন্ট উল্লেখ করবে: উদ্দীপনার উপলব্ধিকরণ, উদ্দীপনার পরিবহন আর সাড়া প্রদান। এরপর এই সাড়া প্রদানটা কিভাবে হয়, উদ্ভিদ কিভাবে, আমরা যেমন হাত পা নাড়িয়ে বা কাউকে খুব উত্তেজিত হয়ে গেলে কি করি, আমরা কাউকে গালাগাল করি, সাড়া দিচ্ছি, বিভিন্ন রকমভাবে আমরা সাড়া দিই, বা কেউ ছুটছে, ছুটে পালিয়ে যাচ্ছে, নানা রকমভাবে আমরা সাড়া প্রদান করি, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করি। তো উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে? উদ্ভিদের সাড়া প্রদান করে মূলত 2 রকমভাবে। একটা হচ্ছে বৃদ্ধিজনিত কারণে, তার কোনো অঙ্গের বৃদ্ধি হচ্ছে, অসম বৃদ্ধি হতে পারে। আবার রসস্ফীতির পরিবর্তনের মাধ্যমে, হয় রসস্ফীতির মাধ্যমে কিংবা বৃদ্ধিজনিত কারণে। এই 2টো কারণে উদ্ভিদ, বা এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ সাড়া দিয়ে থাকে। বৃদ্ধিজনিত কারণ হতে পারে কিংবা রসস্ফীতিজনিত কারণ হতে পারে। যেমন তোমরা দেখেছো যে কোনো একটা খুঁটি আছে, সেখানে কোনো একটা লতা দেখবে তাকে পেঁচিয়ে ধরে উঠছে। তাহলে এই যে পেঁচিয়ে ধরে উঠলো, তার মানে কি, তার বৃদ্ধি হচ্ছে, রসম বৃদ্ধি হয়েছে বলে একে জড়িয়ে ধরে উঠতে পারছে। আবার কোনো কোনো জায়গায় রসস্ফীতির পরিবর্তন হয়। রসস্ফীতির পরিবর্তনটা কেমন? তোমরা লজ্জাবতী দেখেছো? লজ্জাবতী গাছের পাতাকে যদি এর অগ্রভাগের পাতাগুলোকে হালকা করে স্পর্শ করা হয়, দেখা যায় ওর পত্রকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কি হয় ঘটনা? যে স্পর্শ উদ্দীপক যখন প্রয়োগ করা হলো ওই লজ্জাবতী পাতার পত্রকের উপরে, তখন তার গোড়ায় যে কোষগুলো আছে সেই কোষ থেকে পটাশিয়াম আয়ন বেরিয়ে যায়। পটাশিয়াম আয়ন যখন বেরিয়ে যায়, কোষগুলোর জল ধারণ ক্ষমতা কমে যায়। কোষগুলোর তখন জল কোষ থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে? পাশের কোষে কিন্তু যাবে না। পাশের কোষে যদি যায় তাহলে সেই কোষটাও তো আবার তার রসস্ফীতি হয়ে যাবে। কোষান্তর যে স্থান, সেই স্থানে ওই জলটা চলে আসে। তখন কি হয়? রসস্ফীতির চাপ কমে যায়। রসস্ফীতির চাপ কমে যাওয়ার জন্য পত্রকটা বন্ধ হয়ে যায়, পত্রকগুলো। এরপর যদি উদ্দীপনাটা জোরালো হয়, তাহলে এই প্রক্রিয়াটা পরপর ঘটে যেতে থাকে। তাহলে অনেকগুলো কোষের থেকে জল কোষান্তর স্থানে বেরিয়ে যাওয়ার কারণে ওই অংশের কোষগুলোতে রসস্ফীতির চাপ কমে যায়। এই রসস্ফীতির চাপ কমে যাওয়ার দরুন পাতাটা ঝুলে পড়ে। ওই পত্রকগুলোর শেষ প্রান্তে গোড়ায় পালভিনাস বা স্ফীত পত্রবিন্দু আছে, সেখানের কোষে যখন এই উদ্দীপনা পৌঁছাবে সিগন্যাল রূপে, তখন সেখানেও যখন রসস্ফীতির চাপ কমে যাবে, তখন পুরো পাতাটাই, অর্থাৎ পুরো ওই পত্রক সহ ছোটো ছোটো পত্রকগুলো যেগুলো আছে পুরোটাই ঝুলে যাচ্ছে। অর্থাৎ এখানে রসস্ফীতির জনিত কারণে লজ্জাবতী সাড়া দিল। তাহলে সাড়া দেওয়াটা 2টোভাবে হতে পারে, হয় রসস্ফীতির পরিবর্তনের মাধ্যমে কিংবা বৃদ্ধিজনিত কারণে। তো এই যে এর পরবর্তীতে আমাদের যে আলোচনাটা, আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে উদ্ভিদ এই সাড়া প্রদান করে মূলত চলন প্রক্রিয়ার মাধ্যমে। চলন, মুভমেন্ট আর লোকোমোশন, 2টো জিনিস আছে পরবর্তীতে আমাদের আলোচনা। চলন আর গমন। চলন মানে কিন্তু চলা নয়, চলনের মাধ্যমে উদ্ভিদ এই উত্তেজনায় সাড়া দিয়ে থাকে। চলন কাকে বলে অল্প একটু বলে দিই, পরবর্তী ক্লাসে আমাদের বিস্তারিত আলোচনা হবে। চলন হলো নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকে জীবের স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে। তাহলে নির্দিষ্ট জায়গায় স্থির থেকে স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালন, তাকেই বলা হয় চলন। কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা আমরা পড়ব। আমরা যখন ট্যাকটিক চলন পড়ব, সেখানে দেখব যে সমগ্র জীবটাই স্থান পরিবর্তন করছে। অর্থাৎ ওই যে চলনের সঙ্গে বলা হচ্ছে যে নির্দিষ্ট জায়গায় স্থির থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ঘটনাকে চলন বলে,
এরকম কিছু ব্যতিক্রমী ঘটনাও আমরা পড়ব, যে যেখানে জীবটার স্থান পরিবর্তন হয়। তাহলে আজকে বুঝতে পেরেছো উদ্দীপক কাকে বলে, উদ্দীপক কয় প্রকার, কী কী, সংবেদনশীলতা কাকে বলে, আর উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি। এই জিনিসগুলো আজকে মনে রাখো। আর প্রতিবারের মতো যেটা আমি তোমাদেরকে বলি, টেক্সট বইটা খুব ভালো করে পড়ো, বারবার রিডিং দাও, তাহলে বুঝতে আরও অনেক সুবিধা হয়ে যাবে আর মনেও থাকবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা উদ্ভিদের চলন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এখানেই রাখছি।